দেখো, করোনা পরিস্থিতিতে আমাদের পৃথিবীর অগ্রগতি অনেকটা থেমে গেছে, কিন্তু তোমাদের স্বার্থে এই প্রতিকূলতার মধ্যেও আমরা কিন্তু আমাদের পড়াশুনোর ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য এগিয়ে এসেছি। তোমরাও আশা করি সেই সক্রিয়তা দেখাবে। আমরা থার্ড মান্থলির জন্য আমরা সিলেবাস আজ থেকে শুরু করছি, অর্থাৎ থার্ড মান্থলিতে আমাদের দুখানা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার দুটো আমাদের এই সময়ের মধ্যে চালু করতে হবে। তাহলে আজকে আমরা 6 চ্যাপ্টার দিয়ে শুরু করছি, যার শিরোনাম হচ্ছে ভারতের জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এখন তোমাদের মনে রাখতে হবে আমরা কতগুলো স্টেপে এই আলোচনাটাকে নিয়ে যাব। প্রাথমিকভাবে আমাদের শিখতে হবে কাকে বলে জাতীয়তাবাদ। আমরা জাতীয়তাবাদের এত শব্দ শুনছি পেপারে, পত্রিকায়, টিভিতে, কিন্তু কাকে বলে জাতীয়তাবাদ? না, যখন কোনো জনগোষ্ঠী কোনো নির্দিষ্ট ভূখণ্ডে দীর্ঘকাল অবস্থান করে এবং তাদের মধ্যে ভাষা, ধর্ম, সংস্কৃতি ও অন্যান্য কারণে একটা একাত্মতাবাদ কাজ করে, একটা একাত্মতাবোধ কাজ করে এবং পরস্পরের প্রতি এক যে মানসিক ভাবাবেগ কাজ করে, তাকেই সেই মানসিক ভাবাবেগকেই আমরা বলি জাতীয়তাবাদ। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে লোকগুলো থাকে তাদের মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে ভাষা, তাদের সংস্কৃতি একই ধরনের, ফলে এরা পরস্পর বাইরে গেলেও বা একই রাজ্যে থাকলেও এরা পরস্পরের প্রতি একটা মানসিক টান অনুভব করে। জাতীয়তাবাদ, এই জাতীয় ফিলিংসগুলো কখনো দেখা যায় না, অনুভব করা যায়। বাতাস যেমন তোমরা অনুভব করো, তেমনি জাতীয়তাবাদ হচ্ছে এক ধরনের মানসিক অনুভূতি। ধরো, আমি যদি একটু হালকা করে আলোচনায় যাই, যে বিরাট কোহলি যখন একটা 6 মারে, তখন আমাদের সব ভারতবাসীর মধ্যে বা বেশিরভাগ ভারতবাসীর মধ্যে একটা স্মিত হাসি বা অট্টহাস্য বা একটা আনন্দের বহিঃপ্রকাশ লক্ষ্য করি। আবার যদি উল্টোটা ঘটে, বিরাট কোহলি আউট হয়ে গেল, তখন কিন্তু আমরা একটা বুস্টে পড়ি, আমরা বেদনাগ্রস্ত হই। কেন? বিরাট কোহলির সাথে আমাদের বাঙালিদের কী সম্পর্ক? বিরাট কোহলির ভাষা, ওর খাদ্যাভ্যাস, ওর জীবনযাত্রার সাথে আমাদের সম্পর্ক আছে কি? নেই। কিন্তু আমাদের মধ্যে একটা অনুভূতি আছে যে বিরাট কোহলিও ভারতীয়, আমরাও ভারতীয়। তাই বিরাট কোহলির সাফল্যে আমরা সাফল্যিত হই, আমরা আনন্দিত হই, বা ওর দুঃখে আমরাও দুঃখিত হই। এই যে মানসিক ভাবাবেগ, এই যে অনুভূতি, এটাই হচ্ছে জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ এসেছে কোথা থেকে? না, জাতীয়তাবাদ এসেছে, যেটাকে আমরা মডার্ন জাতীয়তাবাদ বলি, সেটার উদ্ভব হচ্ছে নিঃসন্দেহে পাশ্চাত্য শিক্ষার হাত ধরে ঔপনিবেশিক শাসনকালে ভারতবর্ষে তার সমাগম ঘটেছে এবং তার দ্বারা আমরা প্রভাবিত হয়েছি, এবং সেই অর্থে পরবর্তীকালে জাতীয় রাষ্ট্রের উদ্ভব হয়েছে। জাতীয় রাষ্ট্রের উদ্ভব হয়েছিল কোথায়? না, তোমরা জানো যে ইউরোপে হচ্ছে জাতীয় রাষ্ট্রের উদ্ভবের ক্ষেত্র, ইংল্যান্ড, ফ্রান্স, এই প্রভৃতি রাষ্ট্রের মধ্যে দিয়ে। যাই হোক, সেই আলোচনার মধ্যে আমরা না গিয়ে আমরা ফিরে আসি আমাদের দেশের মাটিতে, যে এই জাতীয়তাবাদ গড়ে ওঠার ক্ষেত্রে কারণ কি হতে পারে, কোন কোন কারণে একটা দেশে বা একটা সময়কালে জাতীয়তাবাদ গড়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয়তাবাদ উদ্ভবের কারণ। নাম্বার 1 হচ্ছে পাশ্চাত্য শিক্ষার বিস্তার। দুই, সাহিত্য ও পত্রপত্রিকা এক জায়গায় করে দিলাম।
3 ব্যক্তিত্ব। 4 সমসাময়িক ঘটনাক্রম। 5 ব্রিটিশ শোষণ। 6 অর্থনৈতিক শোষণ। 7 ব্রিটিশ অত্যাচার। 8-10টা কারণ আমরা এখানে রাখতে পারি। এই কারণগুলোকে ব্যাখ্যা করলে একটা বড় প্রশ্নের উত্তর হবে, অথবা ছোট করলে বিভিন্ন টিকার প্রশ্ন উত্তর দেওয়া যাবে। যাই হোক, তো এই কারণগুলোকে মাথায় রাখতে হবে এবং এই কারণগুলো সম্পর্কে 2-4টে করে লাইন তোমাদের লিখতে হবে। কেন জাতীয়তাবাদের উদ্ভব ঘটল তার আরেকটা কারণ হচ্ছে তোমার সংঘবদ্ধতা। সংঘবদ্ধতা বা সভা সমিতি উদ্ভব। ঠিক আছে, সভা সমিতির উদ্ভব। এখন দেখো, মানুষ সংঘবদ্ধ জীব আমরা জানি, এবং বিভিন্ন পরিবেশে বিভিন্ন পরিস্থিতিতে সে তার সংঘবদ্ধতার প্রয়োজনীয়তা অনুভব করে। এখন ভারতবর্ষে 19 শতকের প্রথমার্ধ, বিশেষ করে প্রথমার্ধে আমরা দেখতে পাচ্ছি যে পাশ্চাত্য শিক্ষার ফলশ্রুতিতে যে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছিল, তারা একটা সময়ের পর নিজেদের দাবি বা অধিকার আদায়ের জন্য সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে, এবং এই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার মধ্যে এক ধরনের একাত্মতা বোধ কাজ করে, শ্রেণীগত একাত্মতা বোধ কাজ করে। এই শ্রেণীগত একাত্মতা বোধের মধ্যে দিয়ে কিন্তু ক্ষুদ্র আকারে, অতি ক্ষুদ্র আকারে এক ধরনের সংঘবদ্ধতার অনুভূতি বা ক্ষুদ্র জাতীয়তাবাদের অনুভূতি আমরা দেখতে পাই। জাতীয়তাবাদ অনেক বড় শব্দ, অনেক বড় স্প্যান তার, কিন্তু তার ছোটোটা রূপ হচ্ছে সংঘবদ্ধতা। একটা ক্লাব তোমরা দেখেছো, একটা ক্লাবের মধ্যে প্রায় সমমনস্ক লোক থাকে এবং একটা ক্লাবের এক ধরনের আচরণ হয়। ঠিক আছে, তো সেই ধরনের ক্লাবগুলোকে যারা একই ধরনের উদ্দেশ্য নিয়ে একটা জায়গায় সমবেত হয়, একটা ক্লাব তৈরি হয়। তেমনি আমরা দেখব যে 19 শতকের প্রথম এবং দ্বিতীয়ার্ধে বহু সংখ্যক এই জাতীয় সংগঠন গড়ে উঠেছিল, যার জন্য কেমব্রিজ ঐতিহাসিক অনিল শীল এই সময়কালকে 19 শতককে বলছে সভা সমিতির যুগ। এখানে আমরা একটা লিস্ট বানিয়েছি, সবটা সম্পূর্ণ নেই, আরও বড় লিস্ট হবে। তার প্রাথমিকভাবে দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1836। এই বঙ্গভাষা প্রকাশিকা সভা নামটার মধ্যেই একটা কিন্তু তোমার নতুনত্ব রয়েছে। বঙ্গভাষা, আমরা সেটাতে বলতে পারি যে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে কেন বঙ্গভাষা প্রকাশিকা সভা বলা হয়। যদি আমরা একটু বোধমূলক প্রশ্নের দিকে যাই, তাহলে কিন্তু আমরা সেভাবে আলোচনা করতে পারি। কেন বলা হয় না, তোমরা সালটা মাথায় রাখো, 1835 কি জন্য বিখ্যাত? 1835 সালে মেকলে মিনিট প্রচারিত হয়েছিল। মেকলে মিনিট প্রচারিত হওয়ার মধ্যে দিয়ে কী হয়েছিল? ভারতে পাশ্চাত্য শিক্ষার জন্য সরকারি অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে দেখা যাচ্ছে যে 1836 সালে জগন্নাথ ঠাকুর, স্বর্ণকুমার ঠাকুর এবং অন্যান্যদের উদ্যোগে কলকাতায় স্থাপিত হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা, যার মূল লক্ষ্য ছিল বাংলা ভাষায় এখানকার অনুশীলন বা বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য একটা প্রচেষ্টা বলতে পারে।
সেই কারণে এই সভার নাম রাখা হয়েছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। এরা নিজেরা ইংরেজি জানতো, তবু তা সত্ত্বেও সবার কার্যাবলী, বিভিন্ন নির্দেশাবলী ওরা কিন্তু বাংলায় লিখত। বঙ্গভাষা প্রকাশিকা সভা হচ্ছে সে অর্থে ভারতবর্ষের প্রথম একটা জাতীয়তাবাদী প্রতিষ্ঠান তৈরি হল। প্রথম জাতীয়তাবাদী প্রতিষ্ঠান হিসাবে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়, যার সাল হচ্ছে 1836। নেক্সট হচ্ছে জমিদার সভা। জমিদার সভা এর ইংরাজি নাম হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি। আমরা একটা প্রশ্ন করতে পারি যে জমিদার সভা আর ল্যান্ড হোল্ডার সোসাইটির মধ্যে পার্থক্য কী? ব্যাপারটা ভালো করে বোঝো। জমিদার সভা তো ল্যান্ড লর্ডস হতে পারত, তা না হয় ল্যান্ড হোল্ডার্স হলো কেন? ল্যান্ড হোল্ডস মানে কি? যে ল্যান্ড হোল্ড করে, যে ল্যান্ড রাখে, যে জমির অধিকারী, সেই ল্যান্ড হোল্ডার্স। তাহলে জমিদার সভার তুলনায় কিন্তু ল্যান্ড হোল্ডার্স সোসাইটির ব্যাপ্তি, পরিধি অনেক বেশি। অর্থাৎ যাতে আরও বেশি পরিমাণ জমির মালিকেরা এই সভায় সমাবেত হতে পারে, তার জন্য এই নাম দেওয়া হয়েছে ল্যান্ড হোল্ডার সোসাইটি। সাধারণভাবে এটাকে জমিদার সভাই বলা হচ্ছে। জমিদার সভা হচ্ছে 1838 সালে তৈরি হয়েছে। এটাকে বলা হচ্ছে সে অর্থে প্রথম পলিটিক্যাল সোসাইটি। কিন্তু আমরা যদি বলি যে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কী, তাহলে কিন্তু আমরা এটাকেই স্বীকার করবো যে বঙ্গভাষা প্রকাশিকা সভা। তবে তার তুলনায় এখানে রাজনৈতিক গুণাবলী, পলিটিক্যাল এসেন্স অনেক বেশি ছিল, তাতে কোনো সন্দেহ নেই। নেক্সট হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1843 সালে। এবং নেক্সট হচ্ছে এই দুটো সভা মিলে তৈরি হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1851। বেশিরভাগ ক্ষেত্রে এই সভাগুলোর মাথায় কিন্তু একজন করে শ্বেতাঙ্গ ব্যক্তি অবস্থান করছে। ফলে এই প্রতিটা সভার ক্ষেত্রে আমরা দেখব একটা বিদেশি প্রভাব, বিদেশি আদর্শ রয়েছে। এর পাশাপাশি এটাকে যদি আমরা মহাবিদ্যের আগে পর্যন্ত ধরি, মহাবিদ্যের পরেও কিন্তু আরও কতগুলো সমিতি তৈরি হবে। তো সেই সভা সমিতিগুলো আমাদের এই লিস্টের মধ্যে আমরা অবশ্যই রাখতে পারি। তোমরা তোমাদের বইটা দেখতে পারো, যেখানে রয়েছে, এর সাথে তোমরা যুক্ত করতে পারো ডেকান অ্যাসোসিয়েশন 1852 সালে। ডেকান অ্যাসোসিয়েশন 1852 সালে ডেকান অ্যাসোসিয়েশন এটা হয়েছিল পুনেতে। ডেকান অ্যাসোসিয়েশন, ডেকান মানে হচ্ছে দাক্ষিণাত্য। ডেকান অ্যাসোসিয়েশন মাদ্রাজে তৈরি হয়েছিল নেটিভ অ্যাসোসিয়েশন। মাদ্রাজে তৈরি হয়েছিল নেটিভ, নেটিভ অ্যাসোসিয়েশন। এরকম বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। এটা হচ্ছে এই যে পিরিয়ডটা বললাম, এটা হচ্ছে আপ টু 1857। মহাবিদ্যের আগে পর্যন্ত এগুলো ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান। এবার এগুলোর পরে আরও কিছু আছে, সেগুলোর মধ্যে আমরা কি দেখব? তাহলে এটাকে আপ টু করেছি, এটা আফটার করে দিই, তাহলে হয়ে যাবে। আফটার কি আসছে তোমার? হিন্দু মেলা, (1867) হিন্দু মেলা, পাবলিক দিয়ে লেখো প্রার্থনা সমাজ। হিন্দু মেলা কলকাতায়, প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ এটা হচ্ছে বোম্বেতে, নেক্সট হচ্ছে 1875-এ
1875-এ ইন্ডিয়া লীগ, 1875-এ ইন্ডিয়া লীগ। এখানে লিখতে হবে আর্য সমাজ, আর্য সমাজ। পুনা সার্বজনীন সভা, 1876-এ। 1876-এ আর একটা হবে ভারত সভা, বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ভারত সভা। ভারত সভা খুব ইম্পর্টেন্ট, ভারত সভা। নেক্সট হচ্ছে তোমার জাতীয় সম্মেলন, জাতীয় সম্মেলন 1883। আর 5 হচ্ছে জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, INC হচ্ছে 1885। তাহলে এতগুলো প্রতিষ্ঠান এ সময় তোমার গড়ে উঠছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিয়ে ভারতবর্ষে জাতীয়তাবাদের একটা কিন্তু বা সংঘবদ্ধতার একটা ক্ষেত্র প্রস্তুত হবে। সেই ক্ষেত্র প্রস্তুতের মধ্যে দিয়ে ভারতবর্ষে নিঃসন্দেহে জাতীয়তাবাদী চেতনা বা এর বিকাশ ঘটবে। তোমরা তোমাদের বইতে কিছু সাল পাবে, তারিখ পাবে, সেগুলো নিয়ে এগুলোর সাথে একটা করে ফেলবে। এর পাশাপাশি যে প্রতিষ্ঠাতা যারা আছে, যেমন হিন্দু মেলা, নবগোপাল মিত্র, খোলা তো নবগোপাল মিত্র, হিন্দু মেলা। কংগ্রেসের ক্ষেত্রে আমরা আবার বলবো যে দুটো নাম অবশ্যই শিখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কংগ্রেসের ক্ষেত্রে যেটা কংগ্রেস আসার আগে আমরা আলোচনা করব। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি কংগ্রেসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ব্যক্তি হচ্ছে দুজন। এক হচ্ছে হিউম, আর এক হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি। আর অবশ্যই আরেকজনের নাম বলতেই হবে এই সময়কার জন্য, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে এর আগে আমাদের দেখে নিতে হবে যে এই সভা সমিতিগুলোর ক্যারেক্টার কীরকম, চরিত্রগতভাবে এগুলোকে কীভাবে আমরা চিত্রিত করব। একথা নিঃসন্দেহে বলতে পারি আমরা যে এই সময় যে সভা সমিতিগুলো গড়ে উঠেছিল তারা নিঃসন্দেহে ভারতে বা ভারতবাসী সংঘবদ্ধতা বৃদ্ধিতে, জাতীয় চেতনা বৃদ্ধিতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাদের লেখনী, তাদের মাধ্যমে আন্দোলন, তাদের বক্তব্য দেশবাসীকে নিঃসন্দেহে তোমার সেই দেশবাসীকে নিঃসন্দেহে তোমার জাতীয়তাবাদী হয়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করেছে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এই যে নেতৃত্ব শ্রেণীর ব্যক্তিত্বরা, তারা ছিল প্রত্যেকেই হচ্ছে চরিত্রগতভাবে অভিজাত গোষ্ঠীর।
তারা ছিল প্রত্যেকে শ্রেণীগতভাবে অভিজাত গোষ্ঠী, এলিটিস্ট। ফলে এরা নিজেদের শ্রেণী স্বার্থ রক্ষা করতে গিয়ে বা নিজেদের শ্রেণীর অধিকার ছিনিয়ে আনার জন্যই তারা নিজেদেরকে সংঘবদ্ধ করেছিল। এটা একথা আমাদের মাথায় রাখা উচিত যে একেবারে দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেই যে তারা যে এই সমস্ত দাবি করেছে তা কিন্তু প্রথম দিকে ছিল না। আমরা যদি দেখি যে জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটির ভূমিকা, তো সেখানে দেখব কি, সেখানে দেখতে পাচ্ছি যে জমির নিষ্কর জমি যদি সরকার না নিতে পারে, জমির কর যাতে বৃদ্ধি না হয় তার জন্য এবং চিরস্থায়ী বন্দোবস্ত প্রসার যাতে ঘটে, এরকম বিভিন্ন স্বার্থগত চিন্তা ভাবনা থেকেই তারা কিন্তু এই কাজ করেছিল। এর পাশাপাশি আমরা দেখব যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল তার প্রাথমিকভাবে কিন্তু সেটা ছিল হচ্ছে সুরেন্দ্রনাথের সাথে ব্রিটিশ আধিকারিকদের মধ্যে একটা মানসিক বা ক্ষমতাগত দ্বন্দ্বের ফলশ্রুতি। কারণ আমরা জানি যে সুরেন্দ্রনাথ নিজে একজন আইএএস হয়েছিলেন, কিন্তু সেটা মানে ব্রিটিশদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার জন্য ছেড়ে দিয়ে আসতে বাধ্য হন এবং পরবর্তীকালে আরও ঘটনাক্রম কিছু ঘটবে। তো যাই হোক, আমরা এখন কতগুলো ভারত সভা সম্পর্কে আমাদের একটা টিকা মতো করে বলবো, সেটা আমাদের শিখতে হবে। ভারত সভা, দেখো ভারত সভা 1876 ব্র্যাকেটের মধ্যে কংগ্রেস পূর্ব সভা সমিতিগুলোর মধ্যে 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু দ্বারা, আবার আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রীও আছে, দ্বারা প্রতিষ্ঠিত কলকাতায় প্রতিষ্ঠিত ভারত সভা ছিল গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান। 1876 26শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে এই প্রতিষ্ঠানের সূচনা। মূলত ভারতীয়দের অধিকার এবং ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে জনমত গঠনের উদ্দেশ্য নিয়েই এই প্রতিষ্ঠান গঠিত হয়েছিল। ভারত সভার মুখপত্র ছিল বেঙ্গলি পত্রিকা, সুরেন্দ্রনাথ ছিলেন এর সম্পাদক। ভারত সভার উদ্দেশ্য কী ছিল? নাম্বার 1, গণ আন্দোলন গড়ে তোলা। নাম্বার 2, ভারতে বিভিন্ন প্রান্তে সমমনস্ক জাতীয়তাবাদী ব্যক্তিদেরকে একত্রিত করা। 3, হিন্দু মুসলমান ঐক্য গঠন। 4, গণ আন্দোলন, সরকার বিরোধী গণ আন্দোলন সূচনা করা। এই হচ্ছে উদ্দেশ্য, অবজেক্টিভ হচ্ছে এই উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়েছিল। এর পাশাপাশি সরকারের বিভিন্ন দমনমূলক আইন, যেমন ইলবার্ট বিল, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন বা দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রভৃতি আইনের বিরুদ্ধে এই প্রতিষ্ঠান বা এই ভারত সভা সক্রিয় আন্দোলন শুরু করেছিল, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাবো সরকার অনেক ক্ষেত্রে এই তার সিদ্ধান্ত কার্যকর করতে অসুবিধা বোধ করেছে এবং এই ভারত সভার উদ্যোগেই বা আন্দোলনের ফলেই 1881 খ্রিস্টাব্দে ভারত বন্ধু লর্ড রিপন, রয়রশ্রী পদ অন্তের ন, ভারত বন্ধু লর্ড রিপন দেশীয় সংবাদপত্র আইন তোমার অনেকটা কিছু সংশোধন করে বা অকার্যকর করে। যে রিপন যে আইনটা তৈরি করেছিল সেটাকে অনেকটা অকার্যকর করে দেন, মানে এটাই হচ্ছে আমাদের সাফল্য। এর পাশাপাশি ভারত সভার উদ্যোগেই 1883 সালে ইলবার্ট বিল বিরোধী আন্দোলন শুরু হয় এবং
জাতীয় সম্মেলন গঠিত হয়, যা ছিল কংগ্রেস পূর্ব অন্যতম সর্বভারতীয় আন্দোলন হিসাবে গড়ে উঠেছিল জাতীয় সম্মেলন। যাই হোক, ভারত সভার দ্বারা অস্ত্র আইন, নাট্যবিনয় নিয়ন্ত্রণ আইন, ইলবার্ট বিল বিরোধী আন্দোলনে ভারতীয়রা নিজেদেরকে ঐক্যবদ্ধ ও গণকণ্ঠ হিসাবে গণ আন্দোলন হিসাবে গড়ে তুলতে সক্ষম হয়েছিল। তবে 1886 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে ভারত সভা তথা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে আন্দোলনের সাথে নিজেকে মিলিয়ে দেয়। এখন আমাদের অন্যভাবে প্রশ্ন করতে পারি যে ভারত সভাকে কেন ভারত সভা বলা হয়? ভারত সভা বলার অন্যতম কারণ হচ্ছে এই প্রতিষ্ঠান ছিল মধ্যবিত্ত ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত এবং এই প্রতিষ্ঠানে কোনো বিদেশি সদস্যপদ থাকতে পারতো না। কোনো আগে বলেছি আমি যে বিভিন্ন অ্যাংলো ইন্ডিয়ান বা ইন্ডিয়ানরা বিদেশিরা এই বিভিন্ন রকম পদে সভাপতিত্ব করতো, কিন্তু ভারত সভায় প্রত্যেকেই ছিল হচ্ছে ভারতীয়, মূলত মধ্যবিত্ত ভারতীয় স্বার্থ সুরক্ষার জন্যই এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল বা এই সংস্থা গড়ে তোলা হয়েছিল বলে একে আমরা বলছি ভারত সভা। ভারতের সভা ভারত সভা, তারই ইংরাজি নাম হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। নেক্সট হচ্ছে জাতীয় সম্মেলন এর গুরুত্ব। 1883 সালে কলকাতায়, 1883 সালে ডিসেম্বর মাসে আর কি, লাস্ট উইক আমরা দেখব এই সময় যাবতীয় যে সমস্ত সম্মেলনগুলো হবে মূলত হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইকে। কেন না, ডিসেম্বরের লাস্ট উইকে ক্রিসমাস চলে, ফলে সেই সময় যা ঔপনিবেশিক সংস্কৃতি আমাদের ছিল তাতে কী হয়েছে না, ওই সময়টায় ইংরেজরা ছুটি পেত, আইন আদালত সব বন্ধ থাকতো। আর আমাদের মনে রাখতে হবে এই তৎকালীন ভারতীয় মধ্যবিত্তরা বেশিরভাগই ছিল পেশাজীবী এবং তারা ছিল উকিল বা যাই হোক বিভিন্ন পেশাজীবী ছিল। ফলে যেহেতু কোর্ট কাছারি বন্ধ থাকতো ফলে সেই সময় অবসর তারা পেত, ফলে তখনই তারা বিভিন্ন সভা সমিতিগুলো করতো। তো সেই অর্থে আমরা দেখব একমাত্র ভারত সভা বাদ দিয়ে বেশিরভাগ বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু ডিসেম্বর মাসেই তারা পথ চলা শুরু। 1883 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসুর উদ্যোগে কলকাতায় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল ভারতীয়দের সংঘবদ্ধ গণকণ্ঠ গঠন করা। এবং এই সম্মেলনে প্রায় শখানেক ভারত দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন স্থানের লোক সমবেত হয়েছিল। এর সভাপতিত্ব ছিল রামতনু লাহিড়ী। এই সম্মেলনের মূল দাবি ছিল কি না, এটা সম্মেলনে ছিল দুবার সম্মেলন হয়েছে, একটা 30 সালে, একবার হচ্ছে 25 সালে। এই সম্মেলনের মূল দাবি ছিল হচ্ছে স্বায়ত্তশাসন। দাবি ছিল ফার্স্ট দাবি ছিল স্বায়ত্তশাসন। নেক্সট হচ্ছে সরকারি চাকরির উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ প্রভৃতি বিভিন্ন দাবি নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সর্বোপরি ভারতীয়দের বিচার ক্ষমতা স্বতন্ত্রীকরণ, অর্থাৎ বিচার ব্যবস্থা থেকে অন্যান্য বিভাগগুলোকে আলাদা করা, এই সমস্ত দাবি নিয়ে এই সম্মেলন যথেষ্ট কার্যকারী ভূমিকা নিয়েছিল এবং সরকারের উপর চাপ সৃষ্টি করতেও পেরেছিল। সেই কারণে অমলেশ ত্রিপাঠী একে কংগ্রেসের মহড়া বলে জাতীয় সম্মেলনকে চিহ্নিত করছে। অন্যদিকে ঐতিহাসিক তারাচাঁদ বলছেন যে ইলবার্ট বিল আন্দোলনে ভারতীয়দের যোগ্য প্রত্যুত্তর হচ্ছে জাতীয় সম্মেলন গঠন। ইলবার্ট বিল আন্দোলনে ভারতীয়রা সেভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারেনি, কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে তারা নিজেদেরকে সংঘবদ্ধতা করার প্রয়োজনীয়তা অনুভব করেছিল, সেটাই হচ্ছে জাতীয় সম্মেলন। এবং সবচেয়ে যেটা বড় কথা যে জাতীয় সম্মেলনের কার্যক্রম এবং ভাবধারায় প্রভাবিত হয়ে দেখা যাবে কংগ্রেসের উদ্ভবের পথ প্রস্তুত হচ্ছে। এইভাবে জাতীয় সম্মেলন ভারতবর্ষে জাতীয়তাবাদ
উদ্ভবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এটা আলাদাভাবে আসতে পারে গুরুত্ব কী, গুরুত্ব যদি গুরুত্ব কী বলে সেক্ষেত্রে ওই সালটা কে কবে করেছে বলে গুরুত্বগুলো এক দুই করে লিখতে হবে। একটা হচ্ছে কী গুরুত্ব বললাম না, এটা হচ্ছে কংগ্রেস তৈরির মহড়া, গিলবার্ট বিলের ভারতীয় প্রত্যুত্তর, আর কংগ্রেস নামক পরবর্তীকালে দেশের রাজনীতিতে সবথেকে বলিষ্ঠ যে প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, রাজনীতি প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, তার প্রাথমিক ক্ষেত্র প্রস্তুত হচ্ছে এই জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে। তাহলে এইভাবে আমাদের আলোচনাটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এর পাশাপাশি আমরা দেখাবো কতগুলো আইন, যে আমরা যে জাতীয়তাবাদী উদ্ভবের ক্ষেত্রে বলেছিলাম যে নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন 1800 কবে হয়েছিল, এটা 1876 সালে, আর লর্ড ব্রুকের আমলে। 1800 দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন তৈরি হয়েছিল 1876 সালে। এইগুলো আমাদের আইনগুলোকে সম্বন্ধে টিকা আসতে পারে। আমরা এখন বলবো হচ্ছে অস্ত্র আইন সম্পর্কে। 1878 সালে লর্ড লিটন 1878 লর্ড লিটনের আমলে ভারতীয়দের মধ্যে জাতিগত গর্বকে খর্ব করার জন্য এই আইন প্রণয়ন করা হয়েছিল। এই আইনের দ্বারা বলা হয় যে ভারতীয়রা ব্রিটিশদের অনুমোদন ছাড়া বা লাইসেন্স ছাড়া কোনো অস্ত্র রাখতে পারবে না। অর্থাৎ মহাবিদ্রোহের যে আতঙ্ক শুরু হয়েছিল সেই আতঙ্ক থেকে এবং ভারতীয়দেরকে আমরা জাতিগতভাবে ব্রিটিশদের থেকে যে আমরা নিচু সেটাকে দেখাবার জন্য এই আইন, এই দমনমূলক আইন প্রবর্তন করা হয়েছিল। ভারত সভা তথা সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই আইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, কিন্তু সেই আইন কিন্তু প্রত্যাহার হয়নি। এবং তোমরা এখনও জানো যে এখনও আর্মস অ্যাক্ট আছে এবং এখনও যাদের বিভিন্ন অস্ত্র, ধারালো অস্ত্র বা আগ্নেয় অস্ত্র রাখতে গেলে স্থানীয় ডিএম বা অন্যান্যদের কাছ থেকে অনুমোদন নিতে হয়। অর্থাৎ ঔপনিবেশিক সেই আইন কিন্তু স্বাধীন দেশেও বর্তমান। ওকে, নেক্সট হচ্ছে দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন লর্ড লিটন এটা প্রবর্তন করেছিলেন 1878 সালে। এই আইনের দ্বারা কী হয়েছিল না, এই আইনের দ্বারা এই আইনটা কী বলেছি আমরা, দেশীয় সংবাদপত্র আইন মানে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার বলা হচ্ছে দেশীয়, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট দেশীয় ভাষা আর কি। ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে কী বলা হয়েছে না, ইংরেজ বিরোধী কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। যদি এই জাতীয় সংবাদ পরিবেশন করা হয় সরকারি নির্দেশ অমান্য করে, তাহলে সেই প্রকাশক, মুদ্রক এবং সম্পাদককে গ্রেপ্তার করা যাবে। 2 নম্বর হচ্ছে কি, মুদ্রণ যন্ত্র বাজেয়াপ্ত করা হবে। আর থার্ড কি,